নিতে পারি যে তার কাছে যে ইনফরমেশনটা আছে টোটালটাই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ভায়া মিডিয়া নয়। সরকার প্রধান, হ্যাঁ, যেহেতু সরকার প্রধান। এখন উনি কোন ইনফরমেশন ভিত্তি করতেছেন? ওনার দেশি ইনফরমেশন থাকতে পারে, ওনার কাছে বিদেশি ইনফরমেশন থাকতে পারে, যেহেতু দেশ বিদেশ দুইটা বলছেন। এখন দেশি ইনফরমেশন আর বিদেশি ইনফরমেশন, নির্বাচনটা বানচালের ষড়যন্ত্র যদি হয় তাহলে খুঁজতে হবে লাভবান কে হয়। নির্বাচনটা বাতিল করলে বানচাল হয়ে গেলে লাভ কার লাভ? কারণ প্রত্যেকটা ব্যাপারে তো একটা ইকুয়েশন থাকে, বিনা কারণে নো স্মোক উইদাউট ফায়ার, বিনা কারণে তো কার্য হয় না। এখন আমরা যতটুকু বুঝি তাতে ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন ডিটারমাইন্ড, এবং খুব বড় আকারে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং একটা মানে ঐতিহাসিক নির্বাচন হবে, হাসি খুশির মধ্যে নির্বাচন হবে, প্রাণবন্ত গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশের কনটেক্সটে আজকে পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে ঐক্যমত্য কমিশন নিয়ে, তাতে এই কথাটা কোনোভাবে আমি মিল খুঁজে পাই না। তাহলে একটাই জিকির থাকতো, নির্বাচন নির্বাচন। আমরা ডেইলি সকালে মিছিল দেখতাম, গাড়ি চালাইতে পারতাম না, গণজোয়ার ইত্যাদি। এখন উনি কেন বলছেন সেটা উনি জানেন। উনি একদিকে বলছেন এমন একটা নির্বাচন হবে, আর একদিকে চট করে যদি বানচালের কথা বলেন, সেখানে খুঁজতে হবে কার লাভ কার ক্ষতি। এইবার আসেন গণভোট নির্বাচনের উত্তরটা দিয়ে যান, কার লাভ করতে মিলাচ্ছি। আচ্ছা, মিলাচ্ছি। গণভোট নির্বাচনের আগে চায় জামাত, ওকে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা না হোক গণভোট চাই জামাত। আবার একই দিনে নির্বাচনের সাথে গণভোট চায়, কেউ তো চায়, বিএনপি চায়। হ্যাঁ, যদি ওই জায়গায় আসে তাহলে বলতে হবে শুধুই গণভোট, নির্বাচন বাতিল হয়ে যায়। কারণ আমরা তো একটা চাই, দুইটা চাই না একই দিনে। আমরা ওই জামাতের ভাষায় বলতেছি, আমরা একটা চাই, দুইটা চাই না। যদি বলে দুইটা একসাথে হবে নো, তাহলে ইলেকশন বাদ। এটা একটা ধরনের বাদের কথা। এইবার আসেন, আজকের সম্ভবত শেখ হাসিনা রয়টারকে বলছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারবে না, কাজে তাদের যে ভোটাররা তারা নির্বাচন বয়কট করবে। এই যে বয়কট করবে মানে কি? তার ভোটাররা তো আমরা চিনি না, ভোটার আমরা চিনি, তার ভোটার কারা তারকে আমরা চিনি না। তো বয়কট করবেন মানে কি? উনি জানান দিবেন যে নির্বাচন বয়কট করছি। নির্বাচন উন্না ভোট দিবেন না, নির্বাচন বয়কট করবেন, নাকি নির্বাচন হইতে দেবেন না বয়কট করবেন। এই যে আমি বললাম লাভ কার? ধরা যাক ফেব্রুয়ারিতে নির্বাচন হইল, ক্ষমতায় জাহিদ ভাই যাবে না রাজ্জাকি যাবে? কেউ না, একজন তো যাবো। হ্যাঁ, ধরলাম বিএনপি, বিএনপি জামাত। আমার ওইটা দরকার নাই, তো আমরা তো এক্সাম্পল দিচ্ছি। আপনি এখানে থাকেন, হয় সে ক্ষমতায় যাবে না আপনি যাবেন। আমি তো 5 বছর থাকবো, নর্মাল করছে। আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বড় দুটো দল, তারা ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে নিয়ে শক্তিশালী হয়। প্রশাসনকে নিয়ে, প্রশাসন ছাড়া কেউ শক্তিশালী না। তাহলে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার জিরো হয়ে বসে আছে কেন? একদম জিরো, তো কিছু করতে পারতেছে না। নির্বাচনী তফসিল দিতে তারা মাঠে ঢুকবে আমার ধারণা। যেহেতু নির্বাচন হইলে পরে 5 বছর ক্ষমতায় থাকবে, এবং এই 5 বছর ক্ষমতায় থাকার পর এখন হয়তো অনেকেই অনেক মিষ্টি কথা বলতেছে, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, ইনক্লুসিভ নির্বাচন চাই। ক্ষমতা একবার যাইতে পারলে কিন্তু সে তখন বদলা নেওয়ার চিন্তা করতে পারে, যে না আর যাতে না আসতে পারে। এবং আর যাতে না আসতে পারে এই যদি চিন্তা করে, তাহলে পতিত সরকার চিন্তা করে আমি তো 5 বছরের জন্য বঞ্চিত। 5 বছরের জন্য বঞ্চিত হবো কেন? যদি নির্বাচনটা বয়কট হয়ে যায় আর ইউনূস সাহেব চলে যায়, তাইলে কিন্তু থার্ড পার্টি উইল কাম, যে ফর্মে আসুক। তাহলে একটা নির্বাচনের সম্ভাবনা থাকে, 2 বছর হোক, 1 বছর হোক পরে। কিন্তু নির্বাচিত সরকার আইসে পড়লে কিন্তু 5 বছর আমি প্রাথমিক ধরে নিব, গ্যাঞ্জাম হবে আমি ধরবো না। 5 বছর যদি থাকে, এই 5 বছরে তো ওই পতিত সরকার আসতে পারতেছে না। সিসি তো অনেকদিন আছে বিষয়ে, যে আসবে সে 2 বছরের মধ্যে নির্বাচন দিবে, এটা নাও হতে পারে। না না, সেটা মানলাম, কিন্তু আমি যদি নির্বাচিত সরকার ধরি, তার জন্য 5 বছর ম্যান্ডেটরি। আমি 5 বছর আগে ছাড়বো না। তো 5 বছর আগে না ছাড়লে কিন্তু ওরা 5 বছরের বঞ্চিত হয়। এই যে 5 বছর বঞ্চিত আমি যাবো কেন? নির্বাচনটা যদি বাতিল করা যায়, তাহলে তো জাহিদ ভাই যদি টেক ওভার করে, রাজ্যকে যদি টেক ওভার করে ফর 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স দেয়ার ইজ এভরি পসিবিলিটি। সো সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে, নির্বাচন না হলে যার লাভ, যে লাভ মনে করে, সেটা তারা ষড়যন্ত্র করলে করতেও পারে। ওকে, আপনি এই প্রসঙ্গে একটু ছোট্ট করে আরেকটু বলে নেন। সেটা হচ্ছে, আপনি বললেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বা নির্বাচনের পথে যখন হাঁটবে, তখন আওয়ামী লীগও মাঠে নামবে। মানে এরা কি বিএনপি, জামাত, এনসিপি এগুলো হয়ে নামবে না আওয়ামী লীগের ব্যানারে? এখন আমি আপনাকে বলি, এখন যদি মনে করেন যে আমাদের কিন্তু বাজার একটা কথা আছে কথিত, সে কথিততে কিন্তু যারা নির্বাচনটা খুব জোরালোভাবে চায়, তারা কিন্তু মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হলে তারা পাশ করবে। আমি যদি জানি যে পরীক্ষা দিলে আমি পাশ করব, আমি তো এই পরীক্ষাটা চাইবো। আর যার সন্দেহ আছে যে আমি পরীক্ষা দিলে পাস নাও করতে পারি, সম্ভাবনা নাই, সে চিন্তা করবে এখন একটা তাদের ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে অনেক।
এই যে প্রভাবটা আছে, ইফ যদি আমি ভাবি যে আমার এই প্রভাবটাই আমার রাজনীতি, তাহলে তো আমি ভাববো যে রাজনীতি না হলেই ভালো, এই নির্বাচন না হলেই ভালো। সেক্ষেত্রে এই যে নির্বাচনটা বাতিল হলে যেহেতু আওয়ামী লীগেরও লাভ হবে, সেক্ষেত্রে তখন মিছিল যদি কেউ করে আমরা নির্বাচন চাই না অফিসিয়ালি, এই যারা বৈধ দল হিসেবে আছে তাদের সাথে তো তারা যোগ দিয়ে এটাকে বড় করতেও পারে, ওকে, যে নির্বাচন বাতিল হোক। জাভেদ, আমি ষড়যন্ত্রের আলোকে এটা মিলাইলাম। ওকে, আমরা এটা আরো ক্লিয়ার হবো এরপরে। আবার আমরা একটু জাভেদ রাশিদ, আপনার কাছে অনেকগুলো বিষয়ে প্রশ্ন আছে, কিন্তু প্রথমেই একটু এই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে জানতে চাই। আপনার কাছে বা আপনাদের দলও কি মনে করে যে নির্বাচন পেছাতে পারে কিংবা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে? নির্বাচন ঘিরে ষড়যন্ত্র, এটা তো আসলে এখন পুরো মানে দেশের মানুষের মধ্যে একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আমরা যার সাথে কথা বলছি সে মানে প্রথমে দেখা হলে জিজ্ঞেস করছে যে ইলেকশন হবে কিনা, এরকম একটা প্রশ্ন যার সাথে দেখা হচ্ছে সবাই এটা ফেস করছে। এর কিছু কারণও আছে। আজকে আমরা যেমন আপনি বললেন যে প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা আসছে বড় পরিসরে আক্রমণ হতে পারে, আবার এই বক্তব্য তো আমরা দেখলাম যে ডিসেম্বরের মধ্যেই নাকি প্রথম সপ্তাহেই অনেক কিছু বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারপর তফসিল হবে ডিসেম্বরে। এটার সাথে এটা আবার আমি মিলাতে পারছি না। সো যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ইলেকশনের তারিখ ঘোষণা করে দেওয়া হয়, এটা কি তারপরে আক্রমণ হতে পারে নাকি আক্রমণ আগে হবে যার কারণে তারিখ ঘোষণা করা যাবে না এরকম? আর যদি ওনার কাছে গোয়েন্দা তথ্য থাকে সরকারের কাছে, তাহলে তো অ্যাকশন নেওয়া দরকার। যদি অ্যাকশন না নিয়ে আমি যদি জানি যে এরকম একটা ঘটনা ঘটবে, তো সেটার জন্য তো আমার প্রতিকারমূলক ব্যবস্থা তো আমার নিতে হবে। সেটা কি সরকার নিতে পারবে কিনা? আর জুলাই সনদ নিয়ে যে অবস্থায় আসলে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়েছে, বিশেষ করে আজকে যদি আমরা দেখি। আচ্ছা, তাহলে জুলাই সনদ নিয়ে আপনাকে একটু স্পষ্টভাবেই প্রশ্ন করি। আজকে আপনাদের একটা সংবাদ সম্মেলন ছিল, সেখানে আপনি ছিলেন, অন্যতম বক্তব্য দিয়েছেন, এবং তার আগে আমরা জাতীয় ঐকমত্য কমিশনে গত 6 মাসের যদি আলোচনা দেখি, তাহলে এনসিপির ভেতর থেকে সবচেয়ে যে মানুষটা বেশি ছিলেন তিনি আপনি। তো লিড করেছে, এজন্য বলছি এটা রাসিন কমিশন হয়ে গেছে, কারণ সব এনসিপির দাবি মানা হয়ে গেছে। এক্স্যাক্টলি, এই যে আমি ঠিক মানে আমার মনে হয় প্রশ্নটা জাহিদ ভাই কিছুটা করেই দিচ্ছে। তার মানে এরপরে আমার একটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন কি আপনাদের এটা একটা বিজয় মনে হচ্ছে কিনা? যদি বিজয় মনে হয় তাহলে আপনারা কবে সনদে সই করবেন? না, বিজয়ের জিনিসটা না, জিনিসটা ব্যাপারটা হচ্ছে যে আমরা তো জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চেয়েছিলাম এবং জুলাই সনদের একটা টেকসই আইনি ভিত্তি আমরা এটা দাবি করেছিলাম। সেই জায়গাটা থেকে কমিশন একটা প্রস্তাবনা, সরকার একটা না দুটা প্রস্তাবনা দিয়েছে কিন্তু সরকারকে। তো সেই জায়গাটায় আমরা প্রথম প্রস্তাবনাটা নিয়ে আমরা বলেছি যে এটা জনগণের যে দাবির সাথে যায় এবং জুলাই সনদ সেটা যে বাস্তবায়ন টেকসই প্রক্রিয়া সেটা অনেকটা এটা দিয়ে কভার করে। যদিও এটার ভিতরে কিছু ভাষাগত ত্রুটি আমরা দেখেছি, আমরা সেটা নিয়েও আমরা সংবাদ সম্মেলনে জানিয়েছি। এটা তো সরকারকে তারা প্রস্তাবনা দিয়েছে, এখন সরকার এটার উপরে ব্যবস্থা নেবে। মানে সরকারের ব্যবস্থার পরে কি আপনারা জি, সরকারের ব্যবস্থাটা দেখার পর আমরা তখন সিদ্ধান্ত নিব আমরা স্বাক্ষর করব কিনা। কারণ যেহেতু এখানে দুইটা প্রস্তাবনা আছে, একটা ব্যাপার, আবার প্রস্তাবনার মধ্যেও কিছু বিষয় রয়ে গিয়েছে, যেমন এটা বলা হচ্ছে যে এই জুলাই সনদ আদেশ যেটা স্বাক্ষর করবেন সরকার। আসলে সরকার বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যেমন সরকার প্রধান ডক্টর ইউনূসকে চাচ্ছি যে উনি আদেশটাতে স্বাক্ষর করবেন, আদেশটা জারি করবেন, সেই জায়গাটায় যেমন অ্যাম্বিগুইটি আছে। আবার এখানে একটা ক্লজে দেখলাম যে অ্যাম্বিগুইটি আছে যে একটা খসড়া বিল হবে, সেই বিলটা পরবর্তী যে সংসদ তারা 270 দিনের মধ্যে যদি না করতে পারে তাহলে সেটা অটোমেটিক ভাবে সংবিধানের অন্তর্গত হয়ে যাবে। আবার সেক্ষেত্রে আরেকটা প্রভিশন সেখানে যুক্ত করা হয়েছে যে এই বিল মানে এই পরবর্তী যে সংস্কার সভা তারা বিবেচনা করতে পারেন। তো বিবেচনার কথাটা আসলে কিভাবে মিন করা হয়েছে, তো এখানে আসলে ভাষাগত কিছু বিষয়াদি আছে যেগুলো আমরা আরো পর্যবেক্ষণ করছি। কিন্তু আমরা যে জিনিসটাকে আসলে সাধুবাদ জানাচ্ছি সেটা হচ্ছে যে কমিশন বাস্তবায়নের একটি পদ্ধতি বা একটা রূপরেখা সরকারকে দিয়েছে এবং এই ক্ষেত্রে একটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি। সেই জায়গাটায় মনে করি যে যেহেতু জনগণ জুলাই সনদটা চেয়েছে এবং তারা এটা বাস্তবায়ন চাচ্ছে, সেই জায়গাটায় যেহেতু অগ্রগতি হয়েছে আমরা এটাকে প্রাথমিক একটা বিজয় আমরা বলে ধরে নিচ্ছি। কিন্তু এখনই আমরা এটাকে আনন্দ উদযাপন বা উল্লাস করার মতন জায়গায় আমরা দেখছি না। ঠিক, জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশটা করেছে সেই সুপারিশ অন্তর্বর্তী সরকার একেবারে ঠিক হুবহু রাখবে এরকম আপনাদের কাছে মনে হয় কিনা, বা যদি মনে না হয় তাহলে কেন মনে হয় না, সেই প্রশ্নটা আপনার কাছে পরবর্তীতে আমরা যখন আসবো তখন একটু দেবো। তারা আমাদের সাথে অতিথি রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ডক্টর জাহিদুর রহমান এবং জাভেদ রাশিন। রাজ্জাকি ভাই, আপনার কাছে যে অসমাপ্ত প্রশ্ন যেটি নিয়ে কথা বলছিলেন সেই জায়গা থেকে আরেকটা নতুন প্রশ্ন করি। সেটি হচ্ছে যে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, আপনি যেটি বলছিলেন যে কার লাভ বেশি, এখন কার লাভ বেশি সেই আলোচনা কি আমরা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর থেকে ভাববো, যা কি নির্বাচনে যারা নাই তাদেরকে নিয়ে ভাববো? ধন্যবাদ। এখানে দুটো ব্যাপার আছে, একেবারে যে শুধু একটা ব্যাপার তা নয়। আপনাকে ধরুন আমরা সবাই আন্দোলন করেছি, করে কাকে সরাইছি? শেখ হাসিনা সরকারকে। আপনি, আমি, জাহিদ ভাই, সে সবাই, মানে এই কথা তো আমরা বলি অ্যাটলিস্ট। কিন্তু আপনাকে যদি আপনি আইনের ভাষায় বলি,
কোন মামলাটা সবচেয়ে কঠিন? কারণ সেই মামলা কঠিন যেটা ভিকটিম বেঁচে থাকে। জি, কারণ ভিকটিম বেঁচে থাকে কঠিন কেন? সে দাঁড়ায় বলবে যে জাহিদ সাহেব কোপ দিয়ে আমার হাতটা ফেলে দিছে, এটার থেকে সে সরবে কেমনে? আর ভিকটিম যদি মারা যায়, হত্যা মামলা হয়ে যায়, মারা যায়, ওর কোনো বক্তব্য নাই। কথাটা বুঝলেন? শেখ হাসিনা বেঁচে আছে, ভিকটিম ভিকটিম তো সে, তাকে সবাই দিচ্ছি না আমরা সবাই মিলে, তাহলে সে ভিকটিম। ভিকটিম শব্দের অর্থ কি? ভিকটিম অর্থ হলো শিকার, মানে পরিস্থিতির শিকার যিনি হইলেন, ভুক্তভোগী। তো সে তো ভুক্তভোগী, তো উনি তো বেঁচে আছেন। এখন ডকে আমরা 4 জন আসামি, একমাত্র তিনি বলতে পারবেন কোন আসামিটা তাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে, এছাড়া আর কেউ নেই। সে যদি মরে যেত তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতো না। যে আমি দাবি করি, সে দাবি করে, ও দাবি করে, আপনি দাবি করেন জুলাইয়ের চেতনার হিরো, কিচ্ছু আসে যায় না। শেখ হাসিনা যাকে আইডেন্টিফাই করবে, তো সেখান থেকে আপনি দেখেন ফ্রম ডে 1 ইউনূস সরকারের বিরোধী প্রোপাগান্ডা চলছে, এবং ইউনূস সরকারের নিয়োগ দিয়েছে এনসিপির ছেলে পেলে। তখন তারা ছিল ছাত্র, পরবর্তীকালে হয়েছে এনসিপি। সুতরাং শেখ হাসিনা হলো এদের ভিকটিম, কারণ শেখ হাসিনার পরে তারা এখানে বসছে। এরা প্রথম ভিকটিম, মানে প্রথম শত্রু বা সবচেয়ে বড় শত্রু তারা। এতে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না। এখন যাদের শত্রু, তার সাথে যাদের সুসম্পর্ক থাকবে আকারে ইঙ্গিতে, তারাও তার শত্রু। আকারে ইঙ্গিতে, এটা আপনি আগেও বলেছেন, তারাও তার শত্রু। এখন প্রশ্ন হচ্ছে যে পতিত সরকারকে যারা সরাইছে, জি, তারা যদি পতিত সরকার ছাড়াও অন্য কারো শত্রু হিসাবে বিবেচিত হয়, তাহলে অবশ্যই ধরে নেওয়া হবে তারা পতিত সরকারের সাথে যোগসাজশী, কিংবা দোষরও যদি আমরা বলি। তো সেই হিসাব করলে নির্বাচন যদি হয়ে যায়, তাহলে এমন কোন শক্তি যদি আসে, যেই শক্তি তাদের জন্য বা হাসিনা যারা তারাইছে তাদের জন্য ক্ষতিকারক হয়, তারাও চাইবে না নির্বাচনটা হোক। আর যে গেলে পরে মনে করবে তারা কিছুটা সেফ, সেটা গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশে আরেকটা ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হলো সবাই বলে ডানপন্থীরা নাকি ষড়যন্ত্র করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। ডানপন্থী বলতে বলা হচ্ছে ইসলামী ফোর্সটাকে। আমি পক্ষ বিপক্ষ নিচ্ছি না। ডানপন্থী বলতে তাদেরকে যদি বোঝানো হয়, তাহলে এই রেজাল্ট, কথার কথা, তারা যদি ক্ষমতায় আসে, আমি বলছি না আসবে, প্রশ্নে ওঠে না, তাইলে কিন্তু প্রশ্ন ওঠে না। আমার কাছে আজকে পর্যন্ত যা দেখি মাঠে, ওদের কোনো ভোট নাই, রাজনৈতিক কোনো ভিত্তি নাই। আর যাদের কথা বললাম তাদের 10%, না বাইরে 12% হয়েছে, না 15% হয়েছে, 10টা-12টা সিট পাবে সেই অর্থে। এখন এই যে তারা যদি ক্ষমতা আসে, তাহলে বলবে যে আমরা না থাকলে, অর্থাৎ পতিত সরকার স্বাধীনতার পক্ষের শক্তি 53 বছরের ব্যবসাটা করে গেছে, যে আমরা নাই বলে মৌলবাদীরা ক্ষমতায় আসছে, এই বয়ানটা আসবে। এটা গেল একটা। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তো এখন বিএনপি কাজ করতেছে, সেটা পরে আসছি। তাহলে বয়ান দিবে এইটা। আর যদি মনে করেন অন্য শক্তিটা ক্ষমতায় আসে, আমি অন্য কোন শক্তি আমি জানি না, আচ্ছা, যদি অন্য কোন শক্তি আসে, তাহলে যদি পরিস্থিতি এরকম হয় যে দেশ চলমান শুরু হলো রাজনীতিবিদ দিয়ে, তখন তো এরকম পরিস্থিতি না আসে, এবং সম্ভাবনা আছে খুবই বেশি, হয়তো মানুষ বলবে আগেই ভালো ছিলাম। এইরকম, মানে এটা কেন বলছি, আপনি আজকে যে পরিস্থিতিতে আমরা বসে আছি, ইতিমধ্যে কিন্তু কথা উঠছে আগেই ভালো ছিলাম, XYZ যেই বলুক। সুতরাং আজকে যে পরিস্থিতিটা এই মুহূর্ত পর্যন্ত বিরাজমান, আমরা তো জানি, মুখে আমরা যাই বলি না কেন, যে বাংলাদেশে যে পরিস্থিতিতে আজকে একটা নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, এর আগের নির্বাচনে এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু এত বাজে পরিস্থিতির পরে নির্বাচন হয় নাই। এই হেলিকপ্টার থেকে গুলি, কিংবা ক্রস ফায়ার, আয়নাঘর, 57 অফিসার হত্যা, শাপলা চত্বরে হত্যা, এই ধরনের ঘটনার পরে আবার খতিব পালায় গেছে, বাংলাদেশের গভর্নর, এইরকম পরিস্থিতি এর আগে হয় নাই যে তার ওরকম পরিস্থিতি পরে নির্বাচন হয়েছে। সুতরাং এই নির্বাচন যদি এখানে ফেব্রুয়ারিতে হয়, তাহলে আমি সেই ঐক্যমত্য কমিশন থেকে পর্যন্ত চলে এসে আজকে কিন্তু আমরা আবার সেই 5ই আগস্টে ফেরত গেছি, মানে যে জায়গাটায় ছিলাম সেই জায়গায়। তো সেই জায়গায় যদি থেকে একটা নির্বাচন করি, তাহলে আজকে যারা ক্ষমতায় যাবে বলে মোটামুটি নিশ্চিত, যেহেতু বাংলাদেশটাকে আমরা চিনি, আজকে যে মিডিয়া বলি, তারপরে সোশ্যাল মিডিয়া বলেন, নিউজ মিডিয়া বলেন, সবকিছু বলেন, প্রশাসন বলেন, নির্বাচনের পর উইদিন 15 days রিভার্স হয়ে যাবে যারা নির্বাচনে পাশ করবে তাদের সাথে। এবং যদি রিভার্স হয়ে যায়, তাদের অবস্থাটা কি হবে? এবং ঠিক তখন যে পরিস্থিতি তারা 5 বছর থাকতে চায়, আর এদিকে মিডিয়া যদি তাদের বিরুদ্ধে চলে যাবে, এটা যদি কেউ গল্প করে প্রমাণ কি আমরা জানি তো। এবং প্রশাসন যদি চলে যায়, তাহলে যে সিচুয়েশনটা হবে, মানুষ হয়তো বলতে বাধ্য হতে পারে আগেই ভালো ছিলাম। ওকে, আমরা একটু জাহেদ ভাই আপনার কাছে এই
ষড়যন্ত্র শেষ বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এরকম শুনেছি, আপনি একটু আরো ভালোভাবে ব্যাখ্যা করতে হতে পারবেন, যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তিনি থাকবেন না। জি। তো ফেব্রুয়ারি থেকে যদি নির্বাচন না হয়ে পেছায় কোনো কারণে, তাহলে আসলে ফিউচার কি দেখেন? নির্বাচন দেখেন না অন্য কিছু দেখেন, নাকি বিএনপি বা সব দল রিকোয়েস্ট করে ওনাকে আরো 5-6 মাস থাকতে বললে উনি থাকবেন, না কি হতে পারে? মানে এই ভদ্রলোক একটার পর একটা ভুল কাজ করেন। মানে উনি একটা তো কেউ দিয়ে দিলেন, মানে এই সরকার নির্বাচন পণ্ড করার, মানে ডক্টর ইউনূস যদি না থাকেন, সরে যান, তাহলে লম্বা সময়ের জন্য খালি নির্বাচন তো না, দেশ আনসার্টেন অবস্থায় ঢুকে যাবে এবং একটা আননোন টেরাইনে যাওয়ার ঝুঁকি আছে। মানে অনেকে হিসাব করে তার মতো। একটা উদাহরণ দিই, 1/11 আমাদের আন্দোলনের ফসল, শেখ হাসিনা বলেছিলেন না? বলেছিলেন। 1/11 হলো, শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে তারা নেগোশিয়েট করেছে। আমরা অনেকে বলি 1/11 হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়ার জন্য, একেবারে ভুল কথা। আমরা ওই সময় খুব মনোযোগ দিয়ে এগুলো ফলো করছি। 1/11 হয়েছিল -2 করার জন্য। আচ্ছা, -2 করার জন্যই চেষ্টা হয়েছে, শেখ হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। পরে যখন ফেল করলো, তারপর তারা হাসিনার সাথে নেগোশিয়েট করেছে। আমি কিন্তু এখানে প্রায় দেখি 1/11কে একটা মিস ইন্টারপ্রিট করা হয়। তো শেখ হাসিনার আন্দোলনের ফসল তাকে ধরে টান দিয়েছে। তো সুতরাং আমরা এমন একটা আননোন টেরাইনে যেতে চাই, এটা ঠিক না। ডক্টর ইউনূসের এই সরকার কি সব পরিস্থিতিতে প্রেক্ষাপটে দায়িত্ব দিয়েছে আমরা জানি, তারপরও যতটুকু পারফর্ম করার কথা ছিল করে নেই, ফুল স্টপ। আমি মনে করি আজকে ওই আলোচনায় ঢুকছি না। ওকে। কিন্তু উনি যদি সরে যান, বিশেষ করে ওনার এই যে সবার উপর একটা ছাতার মতো আছেন গ্লোবালি, এটা খুব জরুরি। আমাদের কিন্তু এখন নানান খেলোয়াড়রা খেলার চেষ্টা করবে, ভারতও মাঠে নামবে। ডক্টর ইউনূসের সব ব্যর্থতা আমি ক্ষমা করে দেই, উনি যদি 5 তারিখ দায়িত্ব না নিতেন, ভারত বাংলাদেশে কি পরিমাণ ঝামেলা করতো আমরা আসলে ধারণাও করতে পারি না। সো উনি এখন যখন বলে দিচ্ছেন, তার মানে কেউ যদি ফেব্রুয়ারি পর্যন্ত ঝামেলা বাঁধিয়ে দিতে পারে, বা ফেব্রুয়ারি তফসিলের পর পরিস্থিতি তৈরি করতে পারে, ডিসেম্বর জানুয়ারিতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, উনি চলে যাবেন। এবং আমি জানি না এবার উনি আবার নাহিদ ইসলামকে ডেকেই বলবেন কিনা, ওনার তো আবার পদত্যাগের ইচ্ছে হলে উনি নাহিদ ইসলামকে শুধু ডাকেন। এখনো তো অন্য কোনো দলকেও ডাকতে আমি পারে, জানি না, অনেকে কারণ ওইটা লন্ডন বৈঠকের আগে হয়েছিল। জাহিদেরও রাখতে পারে। যেটা বলছিলাম, জি। তার মানেটা হচ্ছে উনি এটা বলে কিন্তু একটা নতুন ঝুঁকি তৈরি করলেন। আর শুধু সেটা না, আমি একটা কোট করি, যেহেতু উনি অন রেকর্ড বলেছেন। জি। আমার পাশে বসে গতকাল জি। এবি পার্টির প্রেসিডেন্ট মুজিবুর রহমান মঞ্জু, উনি ভেতরে বলেছেন, এবার অন রেকর্ড বলে দিয়েছেন। সেটা হলো এই, উনি প্রকাশ্যে ডক্টর ইউনূসকে বলেছেন, আপনি পারছেন না, যদি না পারে থাকেন আপনি দায়িত্ব ছেড়ে দেন, এসে আপনার নেতৃত্বে আমরা সংস্কারের জন্য একটা দল তৈরি করে নির্বাচন করি, ওখানে আমরা অন্য কিছু করব, ওখানে অন্য কোনো সরকার আসবে। ওটা অনেক আগের আলোচনা মনে হয়। হ্যাঁ, আগের এটা অনেক আগে বলেছেন উনি, গতকাল আবার এটা অন রেকর্ড বলছেন। সেটাকে আপনি একটু ভাবনার জায়গা পাই। আমি কেন বলছি ব্যাপারগুলো,